বসুমতী বলে একটা পত্রিকা মানে পেপার বের, তাতে আমার বাবা সেই ছড়াটা দিয়েছিলেন এবং সেটা খুব পপুলার হয়েছিল। এবং আমার বাবার কাছেই এই শিক্ষা যে যে কোনো একটা শব্দ বাবা বলে দিতেন, সেটা থেকে 10টা করো, এই করে করে আমার শিক্ষা। তো সেটা ধারাবাহিকভাবে এখন চলছে এবং আমার 5টা একক কাব্য গ্রন্থ আছে। সব থেকে যে নিয়ে আমাকে প্রেরণা দেন আমার স্বামী, আমার হাজব্যান্ড এবং আমার একমাত্র কন্যা এবং আমার হবু জামাই। নমস্কার, স্বাগত আজকে আমাদের পডকাস্টে। আজকে আমাদের অতিথি এমন একজন যিনি কিনা একসাথে অনেক প্রতিভার অধিকারী। তিনি লেখিকা, তিনি বাচিক শিল্পী, আবার তিনি শিক্ষিকাও। আজকে আমরা আড্ডা দেব মৃণালিনী দির সাথে। আজকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাই মৃণালিনী ভট্টাচার্যকে। নমস্কার। আপনার পরিচয় তো অনেক কিছু, লেখিকা, বাচিক শিল্পী, শিক্ষিকা। তো প্রথম কি দিয়ে শুরু করেছিলেন বা কিভাবে, মানে ছোট থেকে বড় হওয়াটা একটু যদি বলেন। আমার ছোট থেকে বড় হওয়া বলতে, আমি যখন আমার 12 বছর বয়স তখন আমি একটা ছড়া লিখেছিলাম। সেই ছড়াটা হচ্ছে বসুমতী, তখন দৈনিক বসুমতী বলে একটা পত্রিকা মানে পেপার বের, তাতে আমার বাবা সেই ছড়াটা দিয়েছিলেন এবং সেটা খুব পপুলার হয়েছিল। এবং তারপরে তো স্কুল পত্রিকা বেরোতো আমাদের সময়, তারপরে কলেজ লাইফে কলেজ পত্রিকা। তা এইটা আমার একটা জীবনের বিশাল শখ ছিল এবং আমার বাবার কাছেই এই শিক্ষা যে যে কোনো একটা শব্দ বাবা বলে দিতেন, সেটা থেকে 10টা করো, এই করে করে আমার শিক্ষা। তো সেটা ধারাবাহিকভাবে এখন চলছে এবং আমার 5টা একক কাব্য গ্রন্থ আছে আর 7টা একক কাব্য গ্রন্থ, আর এমনি যৌথ সংকলন তো আমার অনেকগুলোই আছে। আমার এখন বর্তমানে আমার বাবা মা নেই, সব থেকে যে নিয়ে আমাকে প্রেরণা দেন আমার স্বামী, আমার হাজব্যান্ড এবং আমার একমাত্র কন্যা এবং আমার হবু জামাই। মোটামুটি এনগেজমেন্ট হয়ে গেছে, এখনো আমার অনুষ্ঠানটা আমি সোশ্যালটা হয়নি, কিন্তু আমার এনগেজমেন্টটা হয়ে গেছে। এরা 3জন আমাকে একদম আষ্টে পৃষ্ঠে রেখে দিয়েছে যে আমার মেয়ের প্রথম কথা হচ্ছে মা নিজের আইডেন্টিটি তৈরি করো। তা সেই হিসেবে, এবং আমি আমার বাড়িতে দুর্গা পুজোও হয়, যে পুজোয় আমাদের বাড়ির আগাগোড়া ঐতিহ্য হচ্ছে আমাদের বাড়ির পুরুষরাই করবেন পুজোটা। তা সেই হিসেবে আমার হাজব্যান্ড এখন উনিই করেন, মূল আসন উনি বসেন। আর ভোগ রান্না এসব তো আমার আছেই, সারা বছরই আমার পুজোর মধ্যে কাটে। আমার একটা সংস্থা আছে রামধনু, তাতে আবৃত্তি, সঞ্চালনা, তারপরে আপনার নাচ, গান, কবিতা, এগুলো চলতে থাকে। আপনি তো আবৃত্তি শেখান। হ্যাঁ, ওদের আবৃত্তিটা আমি শেখাই, শ্রুতি নাটকটা আমরা দুজনেই শেখাই। আচ্ছা, এইভাবেই চলছে, এইভাবে এগিয়ে যাচ্ছি। এবং আরেকটা ভালো খবর, যেটা প্রতিলিপি যে আছে না, প্রতিলিপি, ওতে আমার, হ্যাঁ, প্রতিলিপিতে আমার মোটামুটি লেখা একটা জায়গায় পৌঁছে গেছে এবং সেটা একটা অ্যাওয়ার্ডও আমি পেয়ে যাব। এখনো সরকারিভাবে, মানে এ তো ওরা অ্যানাউন্স করেনি, কিন্তু আমাকে বলে দিয়েছে। এবং আরেকটা আগামী বইমেলায় আমার একটা উপন্যাস আশা করছি লঞ্চ করব। অনেক অনেক অভিনন্দন আপনাকে এটার জন্য। আচ্ছা, আপনি যদি নিজেকে পরিচয় দিতে চান কোথাও একটা আনন্দ জায়গায় গেলে, যেখানে হয়তো আমাদের বাঙালিদের, মানে আমরা কলকাতার মধ্যে বলুন, এখানে বলুন, আমরা আপনাকে চিনি কম বেশি। এবার বাইরে গেলেন যেখানে আমাদেরই, মানে সাধারণত আমাদের বাঙালিদের এখানে কেউ তেমন চেনে না, বিদেশে গেলেন বা কিছু, সেখানে গিয়ে আপনি নিজের পরিচয় কি দেবেন? আমার তো সব থেকে ভালো পরিচয় দিতে লাগে, আমি বাঙালি, আমি একজন লেখিকা। ওটাই জিজ্ঞাসা করছিলাম যে আপনার যেহেতু এতগুলো জনরা আছে, আপনি বাচিক শিল্পী, আপনি শিক্ষিকা, আপনি লেখিকা, তো কোনটাতে আপনি বেশি প্রেফারেন্স দেন, নিজেকে বলতে ভালো লাগে? আমার লেখিকা সব থেকে, আমার ওটাই যেন বেশি প্রায়োরিটি পায় আমার কাছে। আচ্ছা, আমরা দেখেছি আপনার একটা ব্লগের চ্যানেল রয়েছে, আপনি ব্লগ রাইটিংও করেন, তো সেখানে নিত্য নতুন লেখা আসছে আমরা দেখতে পাই। তো সেটা নিয়ে যদি কিছু বলেন, যে আপনি এখন
এখন তো শুরু করেননি, অনেকদিন আগে থেকে শুরু করেছেন, কিন্তু এখনকার সাথে তাল মিলিয়ে যে সুন্দরভাবে আপনি ব্লগ রাইটিংও করে যাচ্ছেন, তো এই ব্যাপারটা নিয়ে একটু কিছু বলুন। ব্লগ রাইটিং বলতে আমার ওটা শখ, মানে সত্যি কথা বলতে যেটা, আমি যদি প্রতিদিন কিছু না লিখি আমার যেমন ভাত খেলে হজম হয় না, ঠিক ওরকম মনে হয়, মানে মনের মধ্যে একটা অস্থির একটা ভাব এসে যায়। তা সেই হিসেবে আমাকে লিখতে হবে এবং আমি বিভিন্ন জায়গায় গিয়ে যেটা আমার চোখে পড়ে, যেটা হয়তো অনেকে ভাবে না সেটা নিয়ে, আমি সেটা নিয়ে ভেবে একটু লিখে নিই, মানে এইভাবেই চলে, যেটাই আমার মনে আসে আমি একটু সিম্পল লিখি। যেমন শরৎচন্দ্র বঙ্কিমচন্দ্র দুজনেই লিখতেন। বঙ্কিমচন্দ্রের ভাষাটা ছিল অনেক কঠিন, শরৎচন্দ্রের লেখাটা ছিল একদম সরল, সকলেই বুঝতে পারবে। আমার মনে হয় যেটা, যে আমি যদি সরল ভাষায় একটা মেয়েকে দেখছি, আমি একটা ইতিহাস আছে আমার জানা, একজনের ঘটনা, সে মেয়েটা একটা মানে প্রেমে পড়েছিল, তারপরে সে পাগল হয়ে গেছে, সেটা নিয়েও আমার অনেক কিছু লেখা আছে। এগুলো যেন আমার চোখ, এক ইটভাটায় গেছি, ছোট ছোট বাচ্চারা, তারা দেখছি তাদের পড়াশোনা নেই, কিছু নেই, একটা ছেঁড়া গেঞ্জি পরে ওদের মায়ের সঙ্গে আছে, এগুলো যেন আমার চোখে পড়ে এবং এগুলো নিয়েই আমি লিখি। আমার নিত্য নৈমিত্তিক যেগুলো দেখি সেই ঘটনাগুলো নিয়ে আমি লিখি। তো এটা তো লেখার পার্টটা গেল, বাচিক শিল্পী হিসেবে কবে থেকে শুরু করা? আমি ছোটবেলা থেকেই আবৃত্তি করতাম এবং ছোটবেলা থেকে আমার প্রচুর পুরস্কার, যখন আমি একদম ক্লাস 4-5-এ পড়ি তখন থেকেই আমার একদম ওই আবৃত্তির পিছনে ছোটা আর কি। আমাদের সময় তো প্রচুর কম্পিটিশান হতো স্কুলে স্কুলে ক্লাসে, তা সেইগুলোতে নাম দিতাম, এইভাবে চলেছে আমার বাচিক শিল্প। এবং সেইভাবে আমি মানে এই আবৃত্তিটাকে মানে ভীষণ ভালোবাসি। এবং আমার সব থেকে বড় যেটা, আজকে আমার বিবাহ মানে বিয়ে হয়ে গেছে প্রায় 32 বছর, কিন্তু তার আগে থেকেই ওর সঙ্গে আমার পরিচয় এবং আমি ওর সঙ্গেই একভাবে বাচিক মানে এই আবৃত্তিটা নিয়ে কালচার করে যাচ্ছি। এবং ও আমাকে অনেক ব্যাপারে শেখায়, যেগুলো শিখিয়েছেও এখনও শেখায়, যেগুলো আমার ভুল হয়, যে জায়গাটা আমি হয়তো পারছি না, ওর কাছ থেকে দেখে নিই। সারা জীবনের মেন্টর পেয়ে সারা জীবনের একদম একদম। খুবই ভালো লাগছে শুনে এই কথাগুলো, আমার রিলেট করা যায় অনেক কিছু। হ্যাঁ সেটাই, এটাই মানে আমার জীবনের হয়তো সব থেকে বড় যদি আশীর্বাদ কিছু থাকে, সেটা আমার হাজব্যান্ড, আমার মেয়ে, আর এবং আমার যে জানো, সব থেকে বড় আশীর্বাদ আমার জীবনের। তো আজকের দিনে দাঁড়িয়ে বা যখন শুরু করেছিলেন লেখালেখি বা আবৃত্তি, তখন তখন কি মানে কাকে দেখে অনুপ্রাণিত হয়েছিলেন যে হ্যাঁ এরকম ভাবে আমি যদি লেখাটাকেই প্রফেশন হিসেবে নিই বা এই আবৃত্তিটাকে প্রফেশন হিসেবে নিয়ে আমি তাহলে এগোতে পারবো? মানে কোনো লেখক বা লেখিকার কথা আমি বলছি বা কোনো বাচিক শিল্পীর কথা বলছি, যে কাদের দেখে অনুপ্রেরণা পেয়েছিলেন? বাচিক শিল্পী ব্রতদীপ বন্দ্যোপাধ্যায়, আর লেখায় হচ্ছে মহাশ্বেতা, এই দুজনকে আমি খুব প্রেফার করি আর কি। তো সেটা আজকের দিনে দাঁড়িয়ে আপনি এখনকার যারা নতুন লিখছে মানে একদম যুব লেখক যারা, তাদের মধ্যে কার লেখা ভালো লাগে? আরণ্যক বসুর ভীষণ ভালো লাগে, কিন্তু আরণ্যক বসু তো যুব নয়, এখন দাদারও এজ হয়ে গেছে। সৌমিত বসু, আরণ্যক বসু এদের, এবং সব থেকে যে রিসেন্ট যে ভালো লেখে যে রুদ্রপ্রসাদ সেন মনে হচ্ছে, ওনার লেখা আমার ভীষণ ভালো লাগে। লিখছে তো এখন অনেকেই, প্রচুর মানুষ লেখে, তবে আমি এটাকে নেগেটিভ ধরবো না। এখনকার আগে দেখুন আপনি কবি সাহিত্যিকদের মধ্যে বেশিরভাগ পুরুষ পেতেন, মেয়েদের নামটা খুব কম, 10 জন পুরুষের নাম পেলে একজন মহিলা কবির নাম পাওয়া যেত। এখন কিন্তু সেটা নয়, মেয়েরা কিন্তু ঘরের কাজ সেরেও তারা হ্যাঁ 3 লাইন লিখুক, 4 লাইন লিখুক, খুব ভালো না লিখলেও তারা কিন্তু লিখছে। এটাকে আমি স্বাগত জানাই এবং ওদেরকে আমি উৎসাহিত করি, আপনারা আরও লিখুন, আপনার মধ্যে কিছু আছে ওই জন্য আপনি লিখতে পারছেন। একটা অন্যরকম ভাবনা চিন্তার শক্তি থাকলে তবেই সে লিখতে পারে। আচ্ছা, আপনার শিক্ষিকার হিসেবে যে জীবনটা, সেটাকে যদি একটু বর্ণনা করেন। শিক্ষিকা বলতে আমার জীবনটা একটা অন্যরকম জীবন। আমার এক সময় সরকারি চাকরি আমার হয়েছিল, যেটা আমি করতে পারিনি। তখন আমার বাবাও পছন্দ করতেন না, বাবা বলতেন না ছোট মেয়ে যাবে না, আগেকার দিনের যেটা ছিল। তা সেই হিসাবে যখন হয়ে গেল, তারপরে আমি কিন্তু প্রাইভেট স্কুল মানে যেগুলো আপনার ওই কেজি স্কুল, সারা জীবনই কেজি স্কুলের অ্যাসিস্ট্যান্ট প্রিন্সিপাল হিসেবেও ছিলাম
এবং কেজি স্কুলে অনেক কেজি স্কুলে পড়িয়েছি, এবং ভাইজ্যাকে আমি যখন ছিলাম ওখানে আমার ঘর ভরে যেত স্টুডেন্ট, আমার প্রাইভেট টিউটর। আমি কিন্তু স্কুলে করিনি, প্রাইভেট টিউটর হিসেবে। খড়গপুরে দীর্ঘদিন আমি ছিলাম, এবং খড়গপুর আইআইটি সেন্ট্রাল, খড়গপুর কেবি নাম্বার 2, এদের স্টুডেন্ট আমি প্রচুর পড়িয়েছি, এবং আমাকে রীতিমতো খাতা মেনটেন করতে হতো যে এই ব্যাচ সবাই এসে বলতো ম্যাম একটু সুযোগ দিন, আপনি এক সপ্তাহে একটা দিন অন্তত পড়ান। তো এইভাবে আমার চলেছে আর কি। টিচারের লাইফটা আমার ভীষণ আনন্দের লাইফ ছিল। কি বিষয় পড়াতেন? আমি অ্যাকচুয়ালি তো ছোটবেলায় ছোট স্টুডেন্টদের 6 পর্যন্ত পড়াতাম। ম্যাথসটা আমি ভীষণ প্রেফার করতাম, ম্যাথস। এবং আমার প্রিয় সাবজেক্ট যদি বলি সেটা কিন্তু ম্যাথস। মানে দুটো দুরকম দিক। হ্যাঁ, দুটো দুরকম দিক। মানে আপনি লেখালেখির সঙ্গে জড়িত, আপনি সাহিত্যের সঙ্গে জড়িত, এদিকে আপনার প্রিয় সাবজেক্ট ম্যাথস। হ্যাঁ, একদম। তো এটা কি সাহায্য করে জীবনের অঙ্কগুলোকে কষে নিতে? না, সেটা হয়তো করে না, কারণ ওটা তো পঠনমূলক অঙ্ক। কিন্তু ওটা আমার জীবনের অতটা আমি বলবো না, নিজের ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে, যে ওটা দিয়ে আমি কিছু বিচার করি না যে ওটা। তবে আমি ভালোবাসতাম, কারণ কেন ভালোবাসতাম সেটাও বলি। অন্য সাবজেক্টগুলো অনেকটা পড়তে বেশি হয়, কিন্তু অঙ্কটা তো একটু বুদ্ধি খাটালেই হয়ে যায়, এই ভেবে আমি অঙ্কটাকে ভালোবাসতাম। আমি পড়তে বেশি ভালোবাসতাম না, একটা সময় ছিল গল্পের বই পড়তে ভালোবাসতাম, কিন্তু ওই হিস্ট্রি জিওগ্রাফি অত মুখস্থ করতে আমি পারতাম। আচ্ছা, ডিজিটাল ক্রিয়েটর এখন কার যুগই তাই, ডিজিটাল ক্রিয়েটর সবাই ডিজিটাল নিজেদের কন্টেন্ট ক্রিয়েট করছে। তো সেইখানে দাঁড়িয়ে আজকে আপনি এত বছর ধরে লেখালেখির সঙ্গে জড়িত, আপনার কতটা মনে হয় যে ডিজিটাল প্ল্যাটফর্মে আপনার আসা উচিত, বা আপনার মতো আরো সবার আসা উচিত, মানে যুগের সাথে তাল মিলিয়ে? যুগের সাথে তাল মিলিয়ে আমার মনে হয় ডিজিটাল ক্রিয়েটার মানে অনেক রকম আছে। আমি তো দেখি কেউ কেউ ডিজিটাল ক্রিয়েটার, তাদের হয়তো 50K তাদের ফলোয়ার্স, অথচ তারা ডেলি মানে যেটা সব থেকে সত্যি নগণ্য জিনিস, তার ভিউজ অনেক বেশি। ডিজিটাল ক্রিয়েটার্স হও, আমি বলবো ভালো জিনিস, ভীষণ ভালো জিনিস, কিন্তু তার মধ্যে একটু কিছু নিজের থাক, যেটা দেখে মানুষ অনুপ্রাণিত হতে পারবে। আমি ডেলি কি ঘরে রান্না করছি, কিংবা আমি একটা নাইটি পরে ডান্স করছি, সেটা কিন্তু আমি একদম পছন্দ করি না, একদমই পছন্দ করি না, ওর অ্যান্টি আমি। কিন্তু ডিজিটাল ক্রিয়েটার হও, তোমার কন্টেন্ট যাতে মানুষ শিখতে পারে, আগামী প্রজন্ম তোমার থেকে যাতে কিছু নিতে পারে, তুমি সেই দিকে এগো, আমি এটাই চাই। আচ্ছা, আপনি তো ব্লগে লেখেন, তো আপনি ফেসবুকের মাধ্যমেও কি লেখেন নাকি শুধু ব্লগে? না না, ফেসবুকের মাধ্যমে আমার প্রতিদিনই লেখা থাকে, এবং আমার এটা সব থেকে বড় পাওয়া যে আমার ফেসবুকে যে পাঠক পাঠিকা আছে, আমি যদি একদিন লেখা না দিই, আমি 2-3 দিন লেখা দিতে পারছি না, না দিই, ওরা আমাকে মেসেঞ্জারে লেখে, ম্যাডাম আপনি আজকে লেখা দিলেন না, দিদি লেখা নেই আজকে, এইরকম আর কি। সেজন্য আমি ফেসবুকে লেখা আমাকে দিতে হয়, ওরা চায় আমার কাছে লেখা। তবে আমি উপন্যাস তো দিতে পারি না, প্রবন্ধও দিতে পারি না, ছোট ছোট কবিতার কিংবা ছোট অনুগল্প এই টাইপের কিছু দিই। তো আপনি বললেন, শুনলাম যে খড়গপুরে থেকেছেন, ভাইজ্যাকে থেকেছেন, তো এই যে থাকাটা মানে কি সূত্রে থাকা বা কি একটু যদি? আমার হাজবেন্ড অ্যাকচুয়ালি রেল এমপ্লয়ি। তা রেল তো মানে একটা, এখন তো তা হচ্ছে সাউথ ইস্টার্ন রেলটা ভাগ হয়ে গেছে, ও যখন জব করতো তখন তো পুরোটা ছিল, তখন সেই হিসেবে রেল ওর জব হিসেবেই আমাকে ট্রান্সফারেবল জব, আমাকে চলে যেতে হয়েছে বিভিন্ন জায়গায়। তো ওই সমস্ত জায়গায় ঘুরে কি মনে হয়েছে আজকে কলকাতায় যেরকম ধরনের আমরা শিল্প চর্চা করি, সাহিত্য চর্চা করি, সেই সব জায়গায় দাঁড়িয়ে আপনার ওই যে মানে কেমন ফিলিংস এসছে যে এখানে সাহিত্য চর্চা কেমন হয় বা শিল্প চর্চা কেমন হয়, তখন ওখানে আপনার কেমন লেগেছে? ভাইজ্যাকে আমি শিল্প সাহিত্যটা অতটা পাইনি, তবে একটা জিনিস পেয়েছি, ওখানে ভীষণ নিরাপত্তা। আপনি যদি 5 ভরি সোনা পরেও ঘুরে বেড়ান, কেউ আপনার দিকে ফিরে তাকাবেও না, কিন্তু আমাদের এখানে 2টো সোনার দুল পড়তেই ভয় করে, কে হয়তো ছিঁড়ে নেবে, এটা একটা ঘটনা। যেমন আমি খড়গপুরে ছিলাম, খড়গপুরের শিল্প সাহিত্য কিন্তু ভীষণ উন্নত, ভীষণ উন্নত ওখানে, যেটা আমি কলকাতা থেকেও আমার মনে হয় ওদিকে ভালো। আমি নিজেকে দেখেছি, তো আমি ওখানেই অনেক লেখালেখি করতাম, বিভিন্ন গ্রুপে বিভিন্ন অনুষ্ঠানেও গেছি, খুব উন্নত ওখানকার। মানে পশ্চিম মেদিনীপুর তো পশ্চিম মেদিনীপুর, মেদিনীপুর বলে সব দিকেই এগিয়ে, পড়াশোনার দিকটা অন্তত সেটা আমার খুব ফিল করি আমি। আর আমরা ছিলাম একটা মিক্সড কালচারের মধ্যে,
কিন্তু তা ওদের মধ্যে এত রেসপেক্ট ওরা করতে জানে, এটা আমার ভীষণ বড় পাওয়া ছিল ওখানে। আচ্ছা, আপনি যদি একটু আপনার বইগুলো সম্পর্কে কিছু বলেন। হ্যাঁ, আমার যেমন 7টা বই, যেটা এই আমার প্রথম বই আমি নিয়েই রেখেছি, এটা শব্দের দরবার, প্রথম একদম। আচ্ছা, একক কাব্যগ্রন্থ। আচ্ছা, তারপরে হচ্ছে ইতি মৃণালিনী। আচ্ছা, মানে আপনার নামের সাথে ম্যাচিং করে, হ্যাঁ। এটা হয়তো আমার একটা পাওয়া। আমার ইতি মৃণালিনীটা, মানে আমার নামটা আমি ভীষণ ভালোবাসি, কারণ সকলে ভালোবাসে আমার নামটা। তাই ইতি মৃণালিনীটা গত বছর আপনার বর্ধমান বইমেলায় 1 থেকে 10 একটা কম্পিটিশন হয়েছিল, তার মধ্যে 1 থেকে 5-এ আমার বইটাই কিন্তু ওদের পুরস্কৃত করা হয়েছিল, এই ইতি মৃণালিনী। এটা আমার 100 কপি বই করেছিলাম, তার মধ্যে আমার কাছে হার্ডলি 3 থেকে 4 কপি আছে। এটা আমার একটা বড় পাওয়া। মানে আমার মতো লেখিকার যে এত বই সেল, ভাবতে পারিনি। মানুষ বলে পড়ে না, কিন্তু নিয়েছে আমার বই সকলে। তারপরে যে বইটা হচ্ছে আমার একগুচ্ছ প্রবন্ধ। এটা একগুচ্ছ প্রবন্ধ, যেটা এটাতে আমার 35টা প্রবন্ধ আছে। এটা আমি স্কুলের বিভিন্ন কাজে লাগবে, আমার কাছে আসে অনেকে সাক্ষাৎকার নিতে, 11-12 স্টুডেন্টরা, তারা এসে কিন্তু এই বইটা ওরা খুব প্রেফার করেছে, এই বইটা একগুচ্ছ প্রবন্ধ। তারপরে আছে 5 মহীয়সী নারীর কিছু গল্প, কিছু কথা, এটাও আছে, এটাও ভালো সেল হয়ে গেছে। আমার বই আমার কাছে বেশি আর নেই। আর তারপরে হচ্ছে এটা উড়ান, একটা ছোট্ট করে অনুগল্পের বই। আচ্ছা, তারপরে আছে এই দুটো বই রিসেন্ট লঞ্চ করেছে, মৃণালিনীর কবিতা। এটা আমার স্কুলের স্টুডেন্টদের, অভিভাবিকাদের, ওদেরকেই আমি এটা উৎসর্গ করেছি, এবং ওনাদের জন্যেই আমার এটা লেখা। ম্যাম, আমরা সকলের কবিতা পড়ি, আপনার কবিতা দিন, আমরা একটা বই আকারে করুন, আমি সেখান থেকে পড়ব। আর এটা হচ্ছে অভিশপ্ত প্রেতাত্মা, এটাও স্টুডেন্টদের জন্য। তারা যখনই বই চাইতে আসবে, ম্যাম আপনার ভূতের বই নেই? ভূতের বই, মানে একদম ইয়াং জেনারেশন যারা, তারা খুব ভূতের বই চায়, ওদের জন্যই এটা আমার লেখা। তো ভূতের বই পেলাম আমরা, কবিতার বই পেলাম, অনুগল্পও দেখলাম, তো আর কোনো জনরা কি ট্রাই করার ইচ্ছা আছে? প্রবন্ধ হয়ে গেছে আমার, যেটা বললাম উপন্যাস অলরেডি লেখা কমপ্লিট। হ্যাঁ, উপন্যাসটা কি আপনি কি টপিকের উপর লিখেছেন? মানে আমি শুধু জনরাটা জানতে চাইছি। একটা মেয়ের জীবন। আচ্ছা, একটা মেয়ে যখন, মানে সন্ধ্যাবেলা, তার জীবনের সকালটা কিভাবে শুরু হয়েছিল, সেটা গিয়ে গিয়ে সন্ধ্যাবেলা, মানে মেয়েটার বয়স এখন আমাদের থেকে একটু ছোট, মানে সে সন্ধ্যাবেলায় এসে পৌঁছেছে। তাকে হয়তো আমি জানি না কতদূর টেনে নিয়ে, তবে একটা আমি সন্ধ্যাবেলা অবধি শেষ করেছি। সন্ধ্যাবেলা, মানে সকালটা তার কিভাবে শুরু হয়েছিল, সন্ধ্যাবেলা এসে তার সে কি ফিল করতে পারলো, সেটা মানে এটা মেন লাইফস্টাইল। আচ্ছা, মানে আমি বলতে চাইছি যে আপনি দেখলাম যে ভূত নিয়ে একটা লিখেছেন, প্রেতাত্মাদের নিয়ে, তো আপনার থ্রিলার ট্রাই করার ইচ্ছা আছে? হ্যাঁ, একটা থ্রিলারও চলছে, ওটা খুব কম হয়েছে বলে বললাম না, কয়েকটা পর্ব হয়েছে থ্রিলার, ওটা ভালো, অজানা সংকেত। আচ্ছা, এখন কিন্তু খুব ক্রেজ থ্রিলার, খুব ক্রেজ। আমি লিখছি ওটা অ্যাকচুয়াল, যেটা মানে থ্রিলারে আমার ছোটবেলায় খুব বেশি ইন্টারেস্ট ছিল না, কিন্তু এখন দেখছি মেয়েকে দেখে সে এখন খুব, আমার একটা থ্রিলারের প্রতি একটা অ্যাট্রাকশন এসছে, এবং আমার ওটা 5টা পর্ব লেখা হয়েছে, পুরো লেখা হয়নি এখন, যার জন্য আমি বলতে পারছি না ওটা কোথায় গিয়ে ঠেকবে। তবে তার পরবর্তী বই আমার আসবে, কিন্তু এটা থ্রিলার, ওটা প্রতিলিপিতে চলছে। আচ্ছা, তোমরা প্রতিলিপিতে পড়তে পারবো? হ্যাঁ, একদম। আচ্ছা, আপনি তো বাচিক শিল্পী হিসেবে কাজ করেন, তো বিভিন্ন এখন ইউটিউব চ্যানেলগুলোতে ভয়েস ওভার আর্টিস্টদের ডিমান্ড অনেক বেশি, এবং এখন মানে আগে কি ছিল, আমরা শুধু জানতাম কয়েকটা চ্যানেলের নাম যেখানে আমরা অডিও স্টোরি শুনতাম, এখন প্রচুর চ্যানেল হয়ে গেছে এবং ভালো ভালো। তো সেখানে কি কাজ করেছেন কখনো, বা কাজ করার অভিজ্ঞতা আছে? অ্যাকচুয়ালি আমার নিজেরই তো একটা ইউটিউব চ্যানেল আছে, যেটা জন্য আমি সময়ের অভাবে চালাতে পারি না। না, আমি কোনো ওইভাবে কোনোতে কাজ করিনি, তবে ওই সঞ্চালনার কাজটা আমি করি চ্যানেল ভিশন আর রূপসী বাংলা, এবং এইখানকার বিভিন্ন ক্লাব, মানে ওই সঞ্চালনা করার জন্য বাড়িপুরে বিভিন্ন জায়গায় অনুষ্ঠানগুলো আমাকে সঞ্চালনা করা, কলকাতাতেও কোনো কোনো অনুষ্ঠানে আমার সময় থাকলে ওনারা রিকোয়েস্ট করলে আমি একটু সঞ্চালনাটা করে দিই। আচ্ছা, বললাম যে অডিও স্টোরিতে আপনার গল্প পরবর্তীতে দেওয়ার কোনো ইচ্ছা আছে?
আছে আমার গল্প দেয়া, মানে অনেকে নিয়েছেন আমার গল্প নিয়ে, ওনারা পড়েছেন, সেটার লিঙ্ক আমাকে দিয়েছেন। এবং যে সকালের যে চিঠিগুলো হয়, বাঁকুড়ার একটা আছে, সেখানে নিয়মিত আমার চিঠি পাঠও হয়েছে। হ্যাঁ, নিয়েছে। তো ভবিষ্যতে আমরা আরো পাবো তাহলে এরকম ধরনের গল্প, আরো লেখা, এই আশা রাখছি। নিশ্চয়ই নিশ্চয়ই, আমি যতটা পারবো আমারটা আমি দেব। একদম। আমি আমি দুটো আর কথা জিজ্ঞাসা করব। এক হচ্ছে আপনাকে বলতে বলবো যে এখন নতুন যারা লেখক লেখিকা রয়েছেন বা এই জগতে ঢুকতে চাইছেন, এই শিল্পকলার জগতে, তো তাদের জন্য কি মেসেজ দেবেন? তাদের জন্য আমি একটাই মেসেজ দেব, যে বই পড়তে হবে, লিখতে গেলে পড়তে হবে, বইকে বন্ধু বানাতে হবে। তুমি যদি না পড়ো তাহলে তো সেটা থেকে জানতে হবে, আমাকে তথ্য সংগ্রহ করতে হবে। আমার মনে কি এলো 2-4 লাইন লিখে দিলাম, সেটা কিন্তু লেখা নয়, লেখার ডেপথে ঢুকতে হবে। আমি তাদের জন্য মেসেজ দেব, আরো বেশি বেশি করে পড়ো, যাতে আমাদের লাইব্রেরিগুলো শুনশান হয়ে গেছিল, এখন কিছুটা উঠছে। সে লাইব্রেরিতে যাও, বই সংগ্রহ করো, আমাদের পুরনো, আমাদের যারা আগের রাইটার, তাদের লেখা পড়ো, লেখা পড়ে নিজে সমৃদ্ধ হও, তবে তুমি লেখো। আর যারা কিনা আপনার ভয়েসের ওপর কাজ করতে চাইছে, বাচিক শিল্পী হিসেবে কাজ করতে চাইছে বা সঞ্চালনা করতে চাইছে, তাদের জন্য কোনো যদি মেসেজ থাকে? তাদের জন্য আমি একটা বলবো, এখন প্রত্যেকেই বলে আমি বাচিক শিল্পী, কিন্তু বাচিক শিল্পী হতে গেলে অনেক কিছু মেনটেন করতে হয়। আমি তো প্রথমে বলবো আগে উচ্চারণটা ঠিক করো। এখন অনেকেই বাচিক শিল্পী, কিন্তু তাদের উচ্চারণটা একদমই ঠিক নেই। আমি শুধু তাদেরকে, তাদের উদ্দেশ্যে সবাই তো সব কিছু বলে, আমি বলবো যে স্পেসিফিক উচ্চারণটা যেন ঠিক হয়। উচ্চারণটা ঠিক হলে অনেক কিছুই পরিষ্কার হয়, এইটাই তাদের জন্য। তো আর এই ব্যাপারে আমি আর কিছু জিজ্ঞাসা করছি না। আমি এটা একটা ঘটনার কথা মানে পরিপ্রেক্ষিতেই বলি। কিছুদিন আগেই আমরা দেখলাম যে ভয়াবহ বৃষ্টি হলো এবং কলেজ স্ট্রিট পুরো ডুবে গেল, প্রচুর বই নষ্ট হয়েছে। হ্যাঁ, প্রচুর, মানে খুবই এরকমও হয়েছে কিছু কিছু প্রকাশকেরা খুব কম দামে, মানে যেগুলো একদম মানে খারাপ অবস্থা সেগুলো তো ওরা ফেলেই দিয়েছে, যেগুলো একটু ভালো সেগুলো কম, মানে একদমই ন্যূনতম মূল্যে সেগুলো বিক্রি করে দিয়েছে। তো এই যে ঘটনা, এটাকে কি করে, মানে এটা কিরকম প্রভাব ফেলেছে বা আপনার এটার প্রতি কোনো মতামত যদি দিতেন? হ্যাঁ, এটা আমার ভীষণ কষ্টের একটা জায়গা, যে প্রকাশকরা অনেক কষ্ট করে, ওনারা কতটুকু লাভ করে আমি জানি না, কিন্তু ওনারা তো কষ্ট করে করেছেন, এবং ওনাদের ওই যে মূলধন সেটাই কিন্তু চলে গেল। অনেক বই নষ্ট হয়েছে, অনেক বই। ওই যে কি পাবলিশার্স, ওটা অভিযান 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 পাবলিশার্সে আমার অনেকেই ওখানে বই টই মানে ওখান থেকে বের করেছে। সেই দাদার সঙ্গে এবং সেই ভদ্রমহিলার সঙ্গে আমার কথা বলে আমার এতটাই খারাপ লেগেছে, ওরা মানে শুধু কাঁদতে বাকি রেখেছে যে এত বই আমাদের নষ্ট হয়েছে। আর যারা ছোটোখাটো পাবলিশার্স, তারা তো এমনি ফুটে বসে বিক্রি করছে কিছু, তাদের তো আর কিছুই নেই। তাই আমি তাদেরকে বলবো, এটা কেন হলো? এটা তো একটা প্রাকৃতিক দুর্যোগ, এটা তো আমরা কিছুই করতে পারবো না, এবং আমরা কোনো আগাম সংকেতও পাইনি। না, আমরা কোনো আগাম সংকেতও পাইনি যে এরকম একটা হতো, তাহলে তো তারা গুছিয়ে রাখতে পারতো, কিন্তু রাখতে পারেনি। তাদের জন্য আমার অনেক অনেক কষ্ট, দুঃখ তাদের জন্য রইল। এবং আমি বলবো যে ওনারা একদিন হয়তো সেটা থেকে বেরিয়ে আসবেন, এবং আমরা চাইবো এই সমস্ত পাবলিশার্সদের বই, হয়তো আমি খুব সামান্য কিছু নিয়ে, আমার কাছে যদি কেউ আসে, আমি বলবো আপনারা বই বের করুন, আমি লিখে দিচ্ছি। এইটুকু মানে ওনাদের জন্য বলতে পারি। আমাদের শ্রোতা বন্ধুদের জন্য কোনো মেসেজ দিয়ে দিন। শ্রোতা বন্ধুদের জন্য একটাই বলবো, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে আনন্দে থাকুন, তবে সাবধানে থাকুন। আগামী দিনে বইকে সঙ্গী করুন, বই থেকে সরে আসবেন না, বইকে বন্ধু বানান, বই পড়ুন, বই পড়ান, বই উপহার দিন। অনেক অনেক ধন্যবাদ আজকে এই সময়টা আমাদের দেওয়ার জন্য। নমস্কার, আমিও কৃতজ্ঞ যে এরকম একজন চ্যানেল থেকে এসে আমার কাছে আপনারা সাক্ষাৎকার নিলেন, তার জন্য আপনাদের চ্যানেলকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। এই চ্যানেলের উত্তরোত্তর বৃদ্ধি কামনা করি।
অবশ্যই আমাদের এই চ্যানেলে ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি দেখে জানাবেন আপনার কেমন লাগলো। আর অবশ্যই যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।